আমাকে একটু বলেন তো, আপনি কেন গেলেন না এই প্রেস কনফারেন্সে? এই বিষয়টা যদি একটু খোলাসা করেন। কি মনে রাগ, কষ্ট নাকি? না, না, কোনো কিছুই না, এটা পুরোপুরি টেকনিক্যাল। আমি যেদিন প্রথম লিঙ্কটা ক্লিক করি তখন ঢুকতে পারছিলাম, দুইটা টেস্ট করে নিলাম যে ঠিক আছে ঢোকা যায়। ওমা, পরের দিন যখন ঢুকতে যাই তারপরে বলে 404 এরার। তো আর ঢুকতেই পারলাম না কোনোভাবেই। তারপরে আমি খোঁজ খবর নিলাম ওই ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের মেম্বারসদের সঙ্গে থেকে, যারা হর্তাকর্তা তাদের সঙ্গে বা অন্যান্য সাংবাদিকদের সঙ্গে। তারা বলল যে রেজিস্ট্রেশন পুরা প্যাকড হয়ে গেছে, লিমিট পৌঁছায় গেছে, ওই জন্য ওই এরার মেসেজ বারবার দিতেছে আর কি। তো আর কোনো উপায় ছিল না, আমাকে ফেসবুক লাইভেই দেখতে হলো আর কি। তো দুধের স্বাদ ঘোলে মেটানো, কোনো ইয়ে না। কিন্তু আমার যাওয়ার প্ল্যান ছিল এফসিসি তে। এফসিসি তে ওখানে কোনো এমনিতে কোনো অসুবিধা নাই, জায়গাও যথেষ্ট। কিন্তু আনফরচুনেটলি যেতে পারলাম না, তবে মিস কিছুই করি নাই। কারণ হচ্ছে আমি কিছুক্ষণ আগে ডিডব্লিউ টিভির একটা চ্যানেল, সেই চ্যানেলের একটা লাইভ ভিডিও শুনলাম। তারা বলছিল যে 305 জন ঢুকেছিল ভিতরে, সর্বোচ্চ প্যাক, কিন্তু লাইনে ছিল 3500 জন, যারা রেজিস্ট্রেশনই করতে পারেনি। মানে যারা আগে কারেক্ট, এসেছে তারা রেজিস্ট্রেশন করতে পারছে, বাকিরা পারেনি। এটা তাদের কারেক্ট, কাছে শুনলাম। তো এই কারেক্ট। জন্য তো এই জন্যই ফর দ্য সেম রিজন আমিও রেজিস্টার করতে পারি নাই। তার মানে এটা কি আজকের এই প্রেস কনফারেন্সটার উপরে কি সারা পৃথিবীর যত সাংবাদিকের সবারই চোখ ছিল? আমার মনে হয় দিল্লির যত ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স ছিল তারা তো ওখানে প্রেজেন্ট ছিলই। তা সত্ত্বেও আরো অন্যান্যরা নিশ্চয়ই ছিল, আহ, যারা বাংলাদেশের ইন্টারেস্ট রাখে, সাউথ এশিয়ান পলিটিক্স এর উপরে ইন্টারেস্ট রাখে, জিও পলিটিক্স এর উপরে যাদের ইন্টারেস্ট থাকে, তারা তো ছিলই। আমি যেরকম ছিলাম, ফেসবুকের লাইভের মাধ্যমে ঢুকলাম আর কি। আহ, তো সেই ইন্টারেস্ট গুলো, নানান ধরনের ইন্টারেস্টেড জার্নালিস্টরা ছিল আর কি। আর ওই যে হলটাতে সাংবাদিকরা বসছিল, সেখানে 350 জন লোককে অ্যাডমিট করতে পারবে কিনা আমার ডাউট আছে। আমি গেছি ওই ক্লাবে বহুবার আগে, কিন্তু তার বাইরেও নিশ্চয় লোকজন বসছিল, আমার মনে হয় স্ক্রিনও ছিল। তো 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 সেই সেই হিসেবে দেখতে গেলে মেজর একটা অ্যাট্রাকশন ছিল। আর তার কারণ আছে, কেন কিনা শেখ হাসিনা এর আগে এই বক্তব্যটা যে উনি দেশে ফিরবেন কাম হোয়াট মে, সেইটা উনি আগেও বলেছেন। কিন্তু লোকেরা শুনতে চাইছিল, লোকেরা জানতে চাইছিল আর বুঝতে চাইছিল যে এই মুহূর্তে দিল্লিতে এইটা কিন্তু প্রথমবার, প্রথমবার উনি এই 2 বছরের মধ্যে প্রথমবার উনি কিন্তু লাইভে আসলেন। উনি হয়তো তার চেহারা দেখাননি বা ক্যামেরায় আসেননি, অডিওতেই উনি যেটা করলেন। এটা যদি ক্যামেরায় থাকতো তাহলে আমার মনে হয় যে আরো বেশি লোকজন এতে যোগ দিতে পারতো, সাংবাদিকরা যোগ দিতে পারতো। তো সেখানে একটা সাইট ক্র্যাশ করার মতন অবস্থা হয়ে যেতে পারতো, এত লোক দেখতো আর কি। তো অবভিয়াসলি লোকেদের মধ্যে একটা এক্সপেকটেশন ছিল, যারা বাংলাদেশকে নিয়ে রিপোর্টিং করে বা ইন্টারেস্ট আছে, সাংবাদিকদের বাদ দিয়েই বলছি, তা তাদের মধ্যে একটা ব্যাপক ইন্টারেস্ট ছিল। আমি জানি না, মানে আমি শিওর না যে বাংলাদেশে এই যে লাইভ ফিডটা, সেটা আহ, উম, যে সরকার আছে আর কি, তারেক রহমানের সরকার, বিএনপি সরকার, ওনারা এটাকে কনসিয়াসলি ব্লক করেছে কিনা। যদি ব্লক করে থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে ভিউয়ার্স, যারা যারা পোটেনশিয়াল ভিউয়ার্স, সেই পোটেনশিয়াল ভিউয়ার্স হয়তো আরো হতো যদি ব্লক না থাকতো, যদি ব্লক না হয়ে থাকে আর কি। কিন্তু বাংলাদেশেও আমি দেখলাম যারা যারা আমার বন্ধু বান্ধবরা রয়েছে, তারাও কিন্তু এই লিংক গুলো পোস্ট করেছে এই ভিডিওর। বাংলাদেশিরা যারা অন্যান্য দেশে থাকে,
নানান দেশে আমি আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপের অন্যান্য দেশ তো বটেই, কিন্তু আমার মনে হয় তার বাদ দিয়েও আমরা সাউথ ইস্ট এশিয়ার থেকেও দেখেছি লোকজনরা তাদের লাইভ ফিড গুলো সেখান থেকে পোস্ট করেছে যাতে কি অন্যরা দেখতে পায়। সো সো তার থেকে একটা ইন্ডিকেশন পাওয়া যায়, একটা এক ধরনের মেট্রিক্স এক ধরনের পাওয়া যায় যে পৃথিবীর নানান জায়গাতে যেখানে বাংলাদেশের লোকজনরা থাকে তারা এই শেখ হাসিনার যে বক্তব্য উনি দিয়েছেন সেটা ওনারা সরাসরি দেখেছেন। যেমন দাদা আমি যেটা দেখেছি যে আপনার ফরেন করেসপন্ডেন্স ওনাদের ফেসবুক, ওনাদের ইউটিউব চ্যানেল ছিল, আরো একটা চ্যানেল ওনাদের ছিল, আওয়ামী লীগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ছিল, এছাড়াও আরো 150 ইউটিউব চ্যানেল বিভিন্ন ভাবে দিয়েছে। আর ফেসবুকে তো সবাই লিঙ্ক শেয়ার করেছে, যেমন আমি সরাসরি লাইভটা চালু করেছিলাম, আমার দুটা চ্যানেলে আপনার লাইভে কনস্ট্যান্টলি ছিল 50,000 to 60,000 করে। মাই গড। তার মানে অবস্থা দেখেন। এবং আমি এখন পর্যন্ত যতগুলো চ্যানেলের স্ক্রিনশট আমি তখনই ঘুরে ঘুরে নিলাম, টোটাল আমি চ্যাট জিপিটি দিয়ে ওগুলো করলাম যে 37 মিলিয়ন লোক দেখেছে এই লাইভটি। আমরা তো ওই যে ফেসবুক এবং ইয়েতে গেলে তো দেখা যায় কতজন কত, আমি ওটা শুধু স্ক্রিনশট নিয়ে চ্যাট জিপিটি দিয়ে 37 মিলিয়ন। অনেক সময় এটা এত ব্যাপক ছিল যে সাউন্ড সমস্যা হচ্ছিল এই ক্লাবে, কিছু শোনা যাচ্ছিল। এটা নিয়ে একটা আছে। এখন পাবলিকের যেটা আমাদের অনেকগুলো কমেন্টস আছে যে দাদাকে বলেন যে নেত্রী কি বলেছে এটা আমাদেরকে একটু বিস্তারিত বর্ণনা করতে, কারণ দাদা আপনিও জানেন যে সকলে তো আর ইংরেজি বুঝে না। অনেকে ওখানে দেখেছি দাবি করতেছিল যে নেত্রী আপনি বাংলায় বলেন, কিন্তু আমরা তখন আসলে বলার কিছু নাই, কারণ এটা তো ফরেন করেসপন্ডেন্ট, বিদেশি সাংবাদিকদের সাথে কথা বলছে, আমাদের সাথে না। আপনি যতটুকু, আপনি তো পুরোটাই শুনেছেন, যদি একটু বিস্তারিত বলেন। আমার মনে হয় কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস উনি তুলে ধরেছেন। সেটা প্রথমে কিন্তু উনি একটা ছোট্ট হিস্টোরিক্যাল কনটেক্সট দিয়েছেন, যে যারা এই ঘটনাটা ঘটিয়েছিল তারা কারা। সঙ্গে উনি নাম নিয়ে বলেছেন মোহাম্মদ ইউনূসের, এবং এই যে যারা এটা ঘটিয়েছিল সেই তারা কি মোটিভেশন নিয়ে এই জিনিসটা করেছিল। এখন এটা দিয়ে শুরু করে উনি একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের দিকেও গেলেন, যে আওয়ামী লীগ কিন্তু সংগঠন হিসেবে, পার্টি হিসেবে আগেও এই ধরনের মোকাবেলা করেছে। 71 এর কথা বলেছেন উনি, 75 এর কথা বলেছেন। তো তার পরবর্তীকালে ওনার উপরে যে আক্রমণ হয়েছিল, গ্রেনেড অ্যাটাকের কথা উনি বলেছেন। তো আমার মনে হয় উনি এই কনটেক্সটটা কিন্তু দিতে পেরেছেন খুব সাকসেসফুলি, যে এই যে আওয়ামী লীগের ওপরে বা ওনার ওপরে যে আগে আক্রমণ হয়েছে এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা ইতিহাস আছে। সেটা দিয়ে উনি এটা বোঝাতে চেয়েছিলেন যে এরা কারা, তার মানে এটার পিছনে ছিল যারা আর কি অ্যান্টি লিবারেশন ফোর্সেস, সেটার দিকে উনি ইঙ্গিতটা করেছেন। আর আপনার খেয়াল থাকবে হয়তো যে উনি কিন্তু শেখ মুজিবুর রহমানের কথা বারবার রিইটারেট করেছেন, কেননা উনি নিজে একজন ভিকটিম ছিলেন। আর উনি শেখ মুজিবুর রহমান আর তার পুত্রী শেখ হাসিনাও এই একই ফোর্সেস এর ভিকটিম ছিলেন। আমার মনে হয় যে উনি এই কনটেক্সটটা সেট আউট করার পেছনে এটাকে খুব স্ট্র্যাটেজিক্যালি এই 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 ন্যারেটিভটাকে উনি সামনে আনতে পেরেছেন। আমার মনে হয় এই প্রেস কনফারেন্সের আর তার সঙ্গে যার ওনার যে বক্তব্য, এইটাই একটা বড় হাইলাইট। আর উনি এই জিনিসটাকে অনেক বেশি এমফেসিস দিয়েছেন যে এই যে ফোর্সেসরা আছে এখন বাংলাদেশে, অ্যান্টি লিবারেশন ফোর্সেস, তাদের কিভাবে আওয়ামী লীগ আগামী দিনগুলোতে মোকাবেলা করবে। আমরা একটা ইন্টারেস্টিং জিনিস ওনার বক্তব্যের বাইরে যদি একটু যাই আমরা, যে উনিও সেটা বলেছেন, না বলার মধ্যেই উনি বলেছেন
যে আওয়ামী লীগ যদি দেশে ফেরে, তাহলে আওয়ামী লীগ, এটা না বলা, এটা ইমপ্লয়েড যে আওয়ামী লীগ কোনো সংঘাতের দিকে যাবে। হুম এটা একটা ইন্টারেস্টিং ইন্ডিকেশন, একটা সিগন্যাল। আর আরেকটা হচ্ছে যে আমাদের যে এডুকেশন মিনিস্টার ছিলেন আগে আওয়ামী লীগ সরকারে, ওনার যে রিটেন স্টেটমেন্ট উনি পড়ে শোনালেন, ওটা তো অত্যন্ত বেশি কনসিলিয়েটরি একটা মেসেজ উনি ওটার মাধ্যমে দিলেন, যে আওয়ামী লীগ কোনো কনফ্রন্টেশন অফ পলিটিক্স এর মধ্যে যেতে চায় না, রাদার পলিটিক্স অফ কনফ্রন্টেশন এর মধ্যে যেতে চায় না, কোন ধরনের সংঘাতের মধ্যে যেতে চায় না, কোন ধরনের ইন্টার পার্টি কোনো ভায়োলেন্সের মধ্যে যেতে চায় না। আওয়ামী লীগ একটা কনসিলিয়েটরি অ্যাপ্রোচ নিয়ে যেতে চায়। আর আমার মনে হয় যে এটাই একটা ম্যাচিওর ওয়ে অফ থিঙ্কিং। আর সেটা যদি অ্যাকশনে পরিবর্তন হয়, তাহলে আমার মনে হয় যে এইটা আওয়ামী লীগের কাছে যে যে যেটা আওয়ামী লীগের দল ক্লেম করে যে তাদের এখন কনসিডারেবল সাপোর্ট আছে জনতা, পাবলিকের থেকে, আমার মনে হয় সেটা যদি আওয়ামী লীগ অ্যাডপ্ট করে এ নন ভায়োলেন্ট ফর্ম অফ পলিটিক্স, তাহলে আমার মনে হয় আওয়ামী লীগের যে পলিটিক্যাল স্টক বাংলাদেশে আছে সেটা কিন্তু আরো বেড়ে যাবে। এর বাইরে যেটা আমি নোটিস করলাম ওনার বক্তব্যে, উনি কয়েকটা জিনিস আনসেড রেখে দিয়েছেন। সাংবাদিকদের নানান ধরনের প্রশ্ন হয়েছে, সাংবাদিকদের প্রশ্ন হয়েছে প্রথম প্রাইমারিলি, অনেকে ইন্টারেস্টেড ছিল যে ওনার একটা নির্দিষ্ট কোনো ডেট উনি অ্যানাউন্স করবেন কিনা আজকে প্রেস কনফারেন্সে, সেটা উনি করেননি। আর সেটা এক্সপেক্টেডও ছিল যে উনি করবেন না, ফর স্ট্র্যাটেজিক, পলিটিক্যাল স্ট্র্যাটেজিক রিজনস। আমার মনে হয় ওটা একটা হাইলাইট। দ্য সেকেন্ড হাইলাইট যেটা উনি না বলে অনেকটা বুঝিয়ে দিয়েছেন, যে এই যে যেটা 2024 অগস্ট 5 তারিখে যেটা ঘটলো, সেটা কিন্তু একটা, আমি বলছি এটা, সেটা হলো একটা, এটা আমার অ্যানালিসিস, আর এটা আমি আগেও বলেছি, যে এটা একটা রেজিম চেঞ্জ অপারেশন ছিল, যেটার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র ইনভলভ ছিল। এখন এটা আনডিনায়াবল, জিওপলিটিক্যালি দেখতে গেলে এইটাই অবজেক্টিভ ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের। আর সেটাকে উনি কিন্তু এবার আর মুখ ফুটে বলেননি। এটার নানান ধরনের ইন্টারপ্রিটেশন হতে পারে। সেটা হলো যে উনি এখন যা ঘটে গেছে পাস্টে, সেটাকে সামনে এনে যে তিক্ততা হতে পারে আর কি, সেই তিক্ততা বাড়াতে চান না। উনি ওই যে বললাম যে ওনার আগে যে বক্তা ছিলেন আর কি, উনি যেটা এক্সপ্রেস করলেন যে আওয়ামী লীগ কোন ধরনের কনফ্রন্টেশনের মধ্যে দিয়ে যেতে চায় না, সেটা শুধু ডোমেস্টিক পলিটিক্স এর মধ্যেই না, আমার মনে হয় সেটা হয়তো জিওপলিটিক্যাল লেভেলেও আর কি, যারা বিগ পাওয়ার্স আছে, যারা এই 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 পার্টিকুলার রেজিম চেঞ্জটা ঘটিয়েছে, তাদের সঙ্গেও হয়তো ওই ধরনের কনফ্রন্টেশনে যেতে চায় না। কেন কিনা তার পলিটিক্স, তার পার্টির যে যারা সাপোর্টার্স আছে, ক্যাডার্সরা আছে, তাদেরকে যে আবার জাগিয়ে তুলতে হবে, সেটার জন্য কিন্তু ওনাদের এই কনসিলিয়েটরি যে মুভস গুলো হচ্ছে, তার মাধ্যমেই তারা হয়তো সেই জিনিসটা অ্যাচিভ করতে পারে। এখনো কিন্তু আমরা জানি না যে উনি কবে যাবেন, আদৌ সত্যি করে যেতে পারবেন কিনা, ওনার সামনে আর কি কি অবস্টেকলস থাকতে পারে, উই ডু নট নো, উই ক্যান গেস বাট উই ডু নট নো। তো আমার মনে হয় দিস ইজ এ গুড স্ট্র্যাটেজি, যে উনি চটাতে চাইছেন না বড় পাওয়ার্সদের। উনি এটাও বলেছেন, রিটারেট করেছেন বারবার ইন ডিফারেন্ট ওয়েজ, যে ভারতের সাপোর্টটা ওনার জন্য অত্যন্ত জরুরি, আগেও ছিল, এই মুহূর্তেও আছে। তার মানে
যেটা আমি যেটার মানে বুঝতে পারলাম সেটা হলো যে উনি এখনো কিন্তু অনেকটা হয়তো ডিপেন্ডেন্ট হতে পারেন ভারতের কি পজিশন থাকবে, কি রোল থাকবে আগামী দিনগুলোতে। ওনার স্পেশালি উনি যদি সিরিয়াসলি কনসিডার করে থাকেন ডিসেম্বরে ফেরার দেশে, তাহলে ভারতের কি রোল থাকবে, ভারত কিভাবে এই যে একটা টানাপোড়ার মতন রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা এজেন্সিজ আছে, যারা অফিসাররা আছে, তারা তাদের সঙ্গে কিভাবে ডিল করবে বাংলাদেশ আওয়ামী লীগ বা শেখ হাসিনা, সেই জিনিসটাকে যাতে একটা রাইট ট্র্যাকে থাকে, আমার মনে হয় উনি সেটাই এনশিওর করার চেষ্টা করছেন। সো এখনো আমাদের হয়তো অনেক কিছু দেখা বাকি আছে। আমার যেটা মনে হয়, উনি যখন প্রথম ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে ওনাকে যখন ডাকা হয়েছিল একই ধরনের একটা এক্সারসাইজে, তখন একটা ডিফারেন্স ছিল, তখন একটা পয়েন্ট হাইলাইটিং এলিমেন্ট ছিল, সেটা হচ্ছে উনি একটা স্টেটমেন্ট রিড আউট করেছিলেন। কিন্তু এবার উনি ডাইরেক্টলি ইন্টারঅ্যাক্ট করেছেন সাংবাদিকদের সঙ্গে, সাংবাদিকরা প্রশ্ন করেছেন, উনি সেটার উত্তর দিয়েছেন। এবং এটাও প্রমিস করা হয়েছিল যে যেই প্রশ্নগুলোর উত্তর উনি দিতে পারেননি, সেগুলো ইমেলের মাধ্যমে ওনাকে দিলে উনি সেগুলোর উত্তর সেই সাংবাদিকদের আবার থ্রো ব্যাক করে দিতে পারবেন, আনসার্স গুলো। তো নেট নেট আমার মনে হয় একটা গ্রাজুয়েটেড মুভ, একটা গ্রাজুয়েট হচ্ছে আওয়ামী লীগের পক্ষে। আর হয়তো আগামী দিনে আমরা ওনাকে ডাইরেক্টলি ভিডিওতেও দেখতে পারবো। এটার উপরে ডিপেন্ড করবে অনেকগুলো ফ্যাক্টরস। সেই ফ্যাক্টরস গুলোর মধ্যে এখনই না গিয়ে আমার মনে হয় উই ক্যান অলওয়েজ এক্সপেক্ট আনাদার প্রেস কনফারেন্স সুনার রাদার দ্যান লেটার। তো দাদা, আপনার কথা শুনে যা মনে হলো যে আপনি বললেন যে সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার নওফেল চৌধুরী, মহিবুল ইসলাম নওফেল এবং নেত্রী শেখ হাসিনার কথার মধ্যে একটা জিনিস আপনি বারবার বললেন যে উনি এখন যেটা চাচ্ছেন সেটা হচ্ছে দেশের ভিতরে ডোমেস্টিক পলিটিক্স, দেশের ভেতরে আওয়ামী লীগ, ওই যে অনেকে এখন যেরকম প্রচার করে যে আওয়ামী লীগ আসলেই এই সবাইকে হত্যা করবে বা মেরে ফেলা হবে যারা আওয়ামী বিরোধী ছিল, উনি ওইটা ক্লিয়ার করে দিলেন যে না, তেমন কিছুই হবে না, তার মানে সকলে সহ অবস্থানে থাকবে, এটাই তো বুঝাতে চাচ্ছেন। আমার মনে হচ্ছে ওনারা আওয়ামী লীগ এখন চায় না কোনো কনফ্রন্টেশনের মধ্যে যেতে। এটা কিন্তু ডোমেস্টিক পলিটিক্স এর মধ্যে যারা যারা প্লেয়ার্সরা আছে, যারা যারা অ্যাক্টার্সরা আছে, তাদের একটা মেসেজ যে আমরা কোন ধরনের সংঘাতের মধ্যে যেতে চাই না। সেটা সার্টেনলি এটা কিন্তু এক ধরনের সিগন্যালিং হচ্ছে ডাইরেক্টলি বিএনপি কেও এবং অন্যান্য যারা ফোর্সেস আছে, জামাতে ইসলামীকেও, এবং প্রাইমারিলি এদের, যে আওয়ামী লীগ একটা সুস্থ পলিটিক্যাল একটা সিচুয়েশন, একটা পলিটিক্যাল ক্লাইমেট যদি তৈরি হয়, তাহলে সেটার মধ্যে আওয়ামী লীগ থাকতে চায় এবং আওয়ামী লীগ কোনো ধরনের ভায়োলেন্ট কনফ্রন্টেশনে যেতে চায় না, যেতে চাইবে না। কেন কিনা আওয়ামী লীগ নিজেও জানে যে তাদের কিন্তু পার্টিটাকে আবার গড়তে হবে অলমোস্ট ফ্রম স্ক্র্যাচ। তো সেখানে এইটা একটা খুবই ম্যাচিওর অ্যাপ্রোচ হবে যদি আওয়ামী লীগ এটা বলতে পারে এবং করে দেখাতে পারে যখন সময় আসবে, হ্যাঁ, যে তারা এই ধরনের ভায়োলেন্সের মধ্যে যেতে চায় না। পলিটিক্যাল ভায়োলেন্স কিন্তু বাংলাদেশে একটা কালচারের মতন তৈরি হয়ে গেছে, সেটা আমরা বহু বছর ধরে দেখছি। তো এইটার থেকে ব্রেকআউট করে যদি বেরিয়ে আসতে পারে আওয়ামী লীগ, তাহলে সেটা সার্টেনলি বাংলাদেশের, যেটা খুব জরুরি বাংলাদেশের এই মুহূর্তে, যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যে যে ধরনের বিশৃঙ্খল অবস্থা চলছে গত 2 বছর ধরে, সেইটাকে কিছু একটা স্থির জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাউকে না কাউকে, কোনো না কোনো দলকে এই স্ট্যান্ডটা নিতে হতো। তো আমার মনে হয় আওয়ামী লীগ যদি এটা নেয়, তাহলে আওয়ামী লীগের জন্য পলিটিক্যালি একটা বেটার জায়গায় হয়তো যেতে পারবে। আওয়ামী লীগ এটাও সিগন্যাল করতে পারবে
যারা গ্লোবাল পাওয়ার্স আছে এবং রিজনাল পাওয়ার্স আছে, যে আমরা একটা স্টেবল বাংলাদেশ চাই। বাংলাদেশ যথেষ্ট সময়ের মধ্যে দিয়ে, ইনস্টেবিলিটির মধ্যে দিয়ে চলছে বাংলাদেশ। বাংলাদেশ নাও নিডস স্টেবল পলিটিক্যাল অ্যাটমসফিয়ার। যেমন দাদা, বাংলাদেশে তো গত দুদিন 7 সাজ রব পড়ে গিয়েছিল শেখ হাসিনার ভাষণ দিবে, এটাকে বন্ধ করার জন্য। পত্রিকা কি মনে করেন এগুলোকে? আমার মনে হয় যে দেখুন, প্রথমটা তারেক রহমান যে দেখছেন এখন, এটা আমি খুব বেশি যে আমলে নেব তা না। এই ধরনের চুটকি বাংলাদেশে অনেক হয়। তো আই উড জাস্ট শ্রাগ ইট অফ উইথ এ লাফ। সে দেখছেন কি দেখছেন না, পার্সোনাল হ্যান্ডেল থেকে দেখবেন কি দেখবেন না, কেউই জানে না আর কি। হ্যাঁ, তো আহ, আহ, উনি যদি নাও বা দেখেন, ওনার কাছে নিশ্চয়ই, উনি একজন প্রধানমন্ত্রী, ওনার কাছে নিশ্চয়ই একটা ব্রিফ যাবে, উনি পড়বেন সেই ব্রিফটা। ওনার যতটুকু আমি আশা করি তো ওনার ওই পলিটিক্যাল ম্যাচুরিটিটা আছে এবং সেই ধরনের পলিটিক্যাল অ্যাকিউমেনও আছে, যার থেকে উনি বুঝতে পারবেন যে এই প্রেস কনফারেন্স বলুন বা ওনার স্টেটমেন্ট বলুন, তার যে মেইন কন্টেন্ট কি হবে সেটা উনি নিশ্চয়ই ভালোভাবে আগের থেকেই জানতেন এবং বুঝতে পেরে থাকবেন। আর ওনাকে ব্রিফ করার মতন প্রচুর লোকজন আছে, যারা নানান ভাবে এই ইন্টারপ্রিট করে ওনাকে নিশ্চয়ই এই ব্রিফিংটা দিতে পারবেন। তো আই উইল নট পে টু মাচ অ্যাটেনশন টু অল অফ দিস। হ্যাঁ, ঠিক আছে, বাংলাদেশে এখনো দের আর ফোর্সেস যারা চায় না যে আওয়ামী লীগ ফিরে আসুক। তারা ভাবছে যে আওয়ামী লীগ ফিরলে পলিটিক্যালি কি অবস্থা ঘটতে পারে। যদি আওয়ামী লীগের পপুলারিটিটা সেইভাবে বেড়ে যায়, তাহলে অন্যান্য পলিটিক্যাল দলগুলোর কি অবস্থা হতে পারে সেটা অনেকেই বুঝতে পারছে। অনেকে আবার এটা একটা ভয় ভীতি দৃষ্টি থেকে দেখছে আর কি ব্যাপারটাকে। যে যে সংঘাতের কথা আমরা একটু আগেই বলছিলাম, সেটা হতে পারে। তো আমার আশা করি আমি যে নফেল সাহেব যা বলেছেন এবং শেখ হাসিনা যে উনি, ওনার কমপ্লেন্টস অনেক ছিল যে কোন কোন ফোর্সেসরা এর মধ্যে আছেন, বাট ওনার যে বিএনপি কে নিয়ে যে মন্তব্য, এই সরকারকে নিয়ে যে মন্তব্য, সেটা হচ্ছে ইনএবিলিটি টু গভর্ন। সেই প্রজেক্ট, সেই পয়েন্টটাকে কিন্তু উনি বারবার হাইলাইট করেছেন ওনার বক্তব্যে। সেটা পলিটিক্যাল, সোশ্যাল এবং ইকোনমিক লেভেলে যেই ধরনের একটা ল্যাক অফ গভর্নেন্স হচ্ছে, উনি সেটার উপরে জোর দিয়েছেন। আর উনি এইটা প্রজেক্ট করতে পেরেছেন যে আওয়ামী লীগ কিন্তু একটা স্ট্রং অল্টারনেটিভ ফোর্স হিসেবে আসতে পারে বা থাকবে, যারা বাংলাদেশকে এই স্টেবিলিটিটা দিতে পারবে। তো এটাই হচ্ছে মেন থ্রাস্ট, যেটা ডোমেস্টিক পলিটিক্স এর তরফ থেকে, যেটা আমি ইন্টারপ্রেট করতে পেরেছি। তবে দাদা, অনেক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন শেখ হাসিনাকে যে সরকারের সাথে আন্ডার টেবিল বা কোনোভাবে যোগাযোগ হচ্ছে কিনা। উনি সেটাকে ডিনাই করেছেন, বারবার বলেছেন যে জনগণের শক্তিতে আওয়ামী লীগ যাবে, বাংলাদেশের লোক নর্মালি অ্যাক্সেস করতে পারে। আমি, আপনার কি মনে হয় না যে আজকের এটাতে জনগণের মাঝে একটা আলোড়ন ছিল, যে কি বলবেন? আমার মনে হয় যে সেটা তো ছিলই। আমি নানান লোকজনের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে আমার, ফেসবুক মেসেঞ্জারে যোগাযোগ আছে। এটা একটা বড় কৌতূহল ছিল এবং একটা প্রশ্ন ছিল যে বাংলাদেশের সাধারণ মানুষ তারা এই জিনিসটাকে কিভাবে দেখছে এবং কিভাবে সেটাকে নেবে আর কি। তো আমার মনে হয়েছিল যে কৌতূহল তো আছে। যেই ধরনের ফিগার আপনি বললেন, সেটা যদি সত্যি হয়ে থাকে, 37 মিলিয়ন লোকজন যদি দেখে থাকে এটা, তাহলে সার্টেনলি দ্যাটস এ হিউজ নাম্বার। আর আমার মনে হয় যে বাংলাদেশেও
প্রচুর পরিমাণে প্রচুর সংখ্যায় লোক এটাকে সামহাও অর দ্য আদার দেখে থাকবে। যারা দেখতে পারেনি তারা কোনো না কোনো ভাবে এটাকে দেখেছে বা দেখবে, আগামী দিনগুলোতে রেকর্ডেড ভার্সনস গুলো দেখবে। তো এটার একটা পলিটিক্যাল ইম্প্যাক্ট তো হবে। আর উনি যখন লাইভে এসছেন, ওনার চেহারা না দেখিয়ে উনি থেকেছেন, উনি প্রশ্ন নিয়েছেন। আর আপনাদের সবার মনে থাকবে যে উনি কিন্তু আহ, 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 উম, বাকি প্রেস কনফারেন্সটা সজীব ওয়াজেদ জয়কে দিয়ে চলে গেছিলেন যে উনি রেসপন্ড করবেন। কিন্তু যেই ধরনের প্রশ্নগুলো আসতে শুরু করলো, আমার মনে হয় যে উনি আবার ফিরে এসে সেই প্রশ্নের জবাবগুলো দিয়েছেন। তাতে অনেকগুলো জিনিস বোঝা যায়। আমি যে জিনিসটা বলবার চেষ্টা করছি, যে উনি ভেবেছেন যে এই প্রশ্নগুলোর জবাব শুধু উনিই দিতে পারবেন। অ্যান্ড আমার মনে হয় দ্যাটস আ ভেরি ভেরি গুড অ্যাপ্রোচ, দ্যাট শি ইজ ইন কমান্ড, শি ইজ ইন কন্ট্রোল, শি নোজ হোয়াট টু সে, হাউ মাচ টু সে। আর সেই জন্য সবাই খেয়াল করে থাকবে যে প্রেস কনফারেন্সটা হওয়া ছিল 7:30 অব্দি, সেটা কিন্তু তার আগেই শেষ হয়ে গিয়েছিল, উইচ ইজ ফাইন। ওনার যতটুকু বক্তব্য দেওয়ার ছিল উনি দিয়েছিলেন। তার মাধ্যমে যেই মেসেজিং গুলো ওনার করার ছিল সেগুলো উনি করে দিয়েছিলেন। তো আমার মনে হয় ফ্রম দ্যাট পার্সপেক্টিভ শি ওয়াজ ইন কন্ট্রোল অফ দ্য সিচুয়েশন। অ্যান্ড ওনার মাধ্যমেই যে মেইন বক্তব্যগুলো উনি যতটা প্রজেক্ট করতে পেরেছেন, সেটা মনে হলো সাকসেসফুলি করতে পেরেছেন। ধন্যবাদ দাদা আপনাকে। আমি জাস্ট একটা ছবি দেখাবো, এরপরে আপনি কিছু বলবেন। আর আমি এই মুহূর্তে আবার আমার একটা ইউটিউব চ্যানেল, যেটা এই মুহূর্তে লাইভ হচ্ছে আমাদের প্রোগ্রামটা, সেখানে দেখলাম যে শেখ হাসিনার সেই 1 ঘন্টা 20 মিনিটের যেই কনফারেন্সটা, সেটা এখনো আমার এখানে ঘন্টায় 8,000 লোক দেখছে শুধুমাত্র আমার চ্যানেল। আমি তো দাদা কিন্তু খুব ছোট একটা চ্যানেল, আমার এটা তো চ্যানেল বলা যায় না। তাহলে বড় বড় গুলোতে কি অবস্থা হচ্ছে এটা উপরালাই জানে। সবচেয়ে দুঃখজনক, সাকিব আল হাসান পৃথিবীর 1 নম্বর ব্যাটসম্যান, আক্রমণ হয়েছে, আগুনও জ্বালিয়ে দিয়েছে। অবস্থাটা বুঝেন। তো আমার মনে হয় যে এই যে কালচার অফ ভায়োলেন্স, এটা যদি আওয়ামী লীগের এক ধরনের ওনারা যে আপিলটা করলেন নফেল সাহেব, সেই আপিলটাতে যদি কায়েম থাকে আর কি, সেটা যদি ওনারা এই আপিলটাকে রিয়ালিটিতে পরিবর্তন করতে পারে, আমার মনে হয় দ্যাট উইল মেক এ ওয়ার্ল্ড অফ ডিফারেন্স ইন বাংলাদেশের পলিটিক্স। সেটা আমাদের ওয়েট করতে হবে আগামী দিনে কি হতে পারে। কিন্তু যারা এই ধরনের নাশকতা করছে, এই ধরনের ইনসিডেন্টস গুলো কিন্তু তাদেরকেও মানুষের সামনে রাখছে যে এরা কি সত্যি চায় বাংলাদেশ একটা স্টেবল জায়গায় আসুক। আমরা তো দেখছি আজকে নাকি নানান জায়গায়, গতকালও হয়েছিল, বিএনপি আর জামাতের লোকেদের মধ্যে নানান লেভেলের ভায়োলেন্স হয়েছে। না, এটা তো বাংলাদেশের মানুষ দেখছে, দেখে তো তাদের তো রেশনাল চিন্তা তাদেরও আছে। তারা তো নিশ্চয়ই এই কনক্লুশনে আসছে যে আমরা কি এদের দ্বারা পরিচালিত যে রাজনীতিটা হচ্ছে তার মধ্যে থাকতে চাই, নাকি আমাদের স্টেবিলিটি দরকার, আমাদের ইকোনমিক স্টেবিলিটি দরকার, আমাদের পার্সোনাল সিকিউরিটি দরকার, আমাদের সোশ্যাল লেভেলে একটা সিকিউরিটি দরকার। তো এই জিনিসগুলো বাংলাদেশের মানুষও তো দেখছে। তো তাদের যে ডিসিশনস গুলো হবে আগামী দিনে, সেটা অ্যাকর্ডিংলি তাই হবে। কিন্তু তো তো এটাই কিন্তু আমি বলবো এক ধরনের ম্যাচিওর পলিটিক্স আওয়ামী লীগের পক্ষে আর কি, যে তারা এই অ্যাপ্রোচটার থেকে যদি বেরিয়ে আসতে পারে, এই যে সাইকেল অফ ভায়োলেন্সটাকে যদি তারা তার থেকে বেরিয়ে আসতে পারে, তাহলে আমার মনে হয়
Awami League will then turn a new leaf.